তাহলে ফার্স্ট হচ্ছে একটু পদ আর শব্দ, হ্যাঁ, এই দুইটা নিয়ে একটু আলোচনা করি। পদ থেকে যেটা, হ্যাঁ, বাক্যে ব্যবহৃত যে কোনো শব্দকেই বলা হয় হচ্ছে পদ। হুম? তার মানে শব্দ যদি বাক্যের বাইরে থাকে তখন ওটাকে বলা হয় হচ্ছে শব্দ। তাহলে বাক্যে ব্যবহৃত, ঠিক আছে, বাক্যে ব্যবহৃত শব্দগুলোই পদ। ঠিক আছে, বাক্যে ব্যবহৃত শব্দগুলোই পদ। এখন কয়েকটা ওয়ার্ড জানতে হবে আমাদের, যেমন ভাষার মূল উপকরণ কিন্তু বাক্য। হুম, এই লাইনগুলো আমাদের একদম মুখস্থ রাখতে হবে, যেমন ভাষার মূল উপকরণ বাক্য। ঠিক আছে। আবার আগের দিন আরেকটা কথা পড়ছিলাম, মনে আছে? কি পড়ছিলেন বলেন? জি ভাইয়া, আর মূল উপাদান হচ্ছে ধ্বনি। হ্যাঁ, আর ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ঠিক আছে, এই জিনিসগুলো পড়ছিলাম। আবার শব্দে পড়ছিলাম বাক্যের মৌলিক উপাদান শব্দ। তাহলে দেখেন, ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ বাক্য, আর বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। এই তিনটা লাইন একসাথে লিখে ফেলবেন, তাহলে দেখবেন আর কখনো এজন্য প্যাচ লাগবে না। ঠিক আছে, ওকে। এবারে আসেন আমরা পদ পরে পড়ি, ফার্স্টে হচ্ছে একটু বাক্য পড়ি। বাক্য হচ্ছে ভাষার মূল উপকরণ, এটাই হচ্ছে ভাষার বৃহত্তম একক। হুম, বাক্যের কি ক্ষুদ্রতম একক? কি? শব্দ। একটু আগে বললাম যে বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ, তাই না? শব্দকে বলে মানে বাক্যের কি, বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। হ্যাঁ, আবার বাক্যের শব্দকে বলা হয় বাক্যের বাহন। ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ ব্যাকরণ, আবার একটা বাক্যে ব্যবহৃত শব্দগুলোই পদ। ঠিক আছে, ঠিক আছে, এই লাইনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে বাক্যে যখন শব্দ ব্যবহৃত হবে তখন ওগুলোকে বলবো আমরা পদ। ঠিক আছে, একটু দেখি। প্রতিটি বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা বিধেয়। তাই না? এগুলো আমরা জানি, ছোটবেলার পড়া দরকার নাই। একটা আদর্শ বাক্যের তিনটা গুণ থাকা দরকার, এটা রিটেনও আসে, ভাইভাতেও আসে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা আসক্তি, আর একটা যোগ্যতা, নট আসক্তি, এটা হচ্ছে আসক্তি। আকাঙ্ক্ষা মানে হচ্ছে বাক্যের অর্থ সব স্পষ্টভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই আকাঙ্ক্ষা। ঠিক আছে, যেমন আমি ভাত, আপনার কিন্তু খাই শোনার অনেক ইচ্ছা থাকবে। তাহলে এক পদ পড়ার অন্য পদ, এক পদের পরে অন্য পদ আসতেই হবে, খাই না হলে কিন্তু এখান থেকে বাক্য প্রকাশ পাবেন। এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানান কি এখানে ঠিক আছে? ঠিক নেই, ক্ষীয় দিয়ে হবে। হ্যাঁ, আগে আপনাদেরকে একটা ক্লাস নিয়েছিলাম আকাঙ্ক্ষা বানান, হ্যাঁ, আকাঙ্ক্ষা বানান কিন্তু এটা ইউ, তারপর হচ্ছে ক্ষীয়। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে আসত্তি। তাই না? যেমন আমি যদি বলি ভাত খাই আমি, হ্যাঁ, অথবা মনে করেন যে আমি ভাত খাই শুনতে বেশি ভালো লাগে, এটা এটা এই বাক্য দিয়ে বোঝা যায় না, অন্য বাক্য দিয়ে। মনে করেন যে আহ কি বলবো, আলিয়া ভাট খুব বিশ্রী অ্যাক্টিং করে, হ্যাঁ, এখন আপনি লিখলেন যে বিশ্রী করে আলিয়া ভাট অ্যাক্টিং, কিন্তু হবে না। মানে বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল যে পদবিন্যাস, ঠিক আছে, সুশৃঙ্খল যে পদবিন্যাস, এটাই হচ্ছে আসত্তি, নট আসক্তি, আসত্তি। আর দেখেন, বাক্যস্থিত পদগুলোর অর্থগত আর ভাবগত মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। ঠিক আছে, যদি বলেন যে গরু মাংস খায়, এটা হবে না। অথবা বাঘ দুধ খায়, হবে না। ঠিক আছে, তাহলে অর্থগত আর ভাবগত মেলবন্ধন থাকতে হবে, এটাই হচ্ছে গিয়ে মেলবন্ধন, নট মিল বন্ধন। ঠিক আছে, এটাই হচ্ছে যোগ্যতা। তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা থাকতে হবে, এই তিনটা হচ্ছে বাক্যে থাকবে। তাহলে কোনটা কি? এক পদের পরে অন্য পদ শোনার যে ইচ্ছা, ওটা হচ্ছে আকাঙ্ক্ষা। আর সুশৃঙ্খল পদবিন্যাস, তাই না, সিনক্রোনাইজেশনটা হচ্ছে আসক্তি। হ্যাঁ, আর অর্থগত একটা মিল থাকতে হবে। ঠিক আছে, নইলে কিন্তু হবে না। ওকে, ওকে। যোগ্যতার নানা দিক, বাক্য যদি আমরা বলি, অনেক যেমন অপ্রচলিত শব্দ ব্যবহারে যোগ্যতা হারায়। যেমন তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, হ্যাঁ, মানে একদম খুব কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ, তুমি আমার সাথে চাতুরি করেছো, এটা হবে।
এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো পরীক্ষায় আসলে বুঝবে যে আসলে এখানে এই ওয়ার্ডটা থেকে অন্য ওয়ার্ড হলে মনে হয় ভালো হয়। আমার হৃদয় মন্দিরে আসার বীজ উঠতে হলো না, আমার হৃদয় ক্ষেত্রে। তাই না, মন্দিরে কখনো বীজ বপন করা হয় না। এগুলো ছোটবেলার পড়া, এগুলো দেখছো, তাই না? সকল শিক্ষকগণ আজ উপস্থিত, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। দুইটা একসাথে হবে না। সকল মানে বহু বচন দুইবার হবে না। সকল শিক্ষকগণ কেন, সকল শিক্ষক অথবা শিক্ষকগণ, এই ভুলটা কিন্তু অনেক কম করে। সকল আলেমগণ আজ উপস্থিত, এটা হবে না, কি হবে? আলেমগণ আর উপস্থিত অথবা সকল আলেম আজ উপস্থিত, যে কোনো একটা। এগুলো কিন্তু খুব ইজি, দেখলেই বুঝবেন। ঠিক আছে? হ্যাঁ। এছাড়া বাগধারা পরিবর্তন করলে, তাই না, যেমন অরণ্যের রোদন অরণ্যের রোদনই বলতে হবে, আপনি বনে ক্রন্দন বলতে পারবেন না। হুম। এই জিনিসগুলো, এগুলো দেখলেই বুঝবেন, এগুলো তেমন কঠিন কিছু না। হ্যাঁ, যেমন সংস্কৃত আর মরা দাহ না বলে মরা পোড়া বলতে হবে, তাই না, দেশি দেশি। ঠিক আছে, এটাই কাহিনী আছে এখানে, কিছু জটিলতা আছে। এটা হচ্ছে আপনি যদি বাংলায় কখনো অনার্স করতেন আপনাদের বুঝাইতো, এটা নিয়ে কনফিউশন আছে, কারণ অনেক কিন্তু শব্দ আছে যে তৎসম আর দেশি মিলে হচ্ছে, তাই না? কিন্তু এই উদাহরণগুলো যেহেতু বলছে যে সাধারণত গুরুচণ্ডালী দোষ দোষণীয়, কিন্তু এটা পুরাই একটা ভুয়া কথা। হ্যাঁ, গুরুচণ্ডালী দোষ কিন্তু বাংলাদেশের বহু শব্দে আছে। ম্যাক্সিমাম শব্দেই তো আমরা তৎসম আর হচ্ছে গিয়ে দেশীয় শব্দ মিলাই ইউজ করি না? করি তো, অনেক জায়গায় করি। হ্যাঁ, তাই গুরুচণ্ডালী দোষটা হচ্ছে জাস্ট উদাহরণেই কয়েকটা আমরা পড়বো। ঠিক আছে, যেমন মরা দাহ না বলে গরুর শকট না বলে গরুর গাড়ি। হ্যাঁ, দেশি দেশি সম ইউজ করতে হবে, শব্দাহ। হ্যাঁ, তৎসম তৎসম ইউজ করতে হবে, মানে তৎসম আর বলছে দেশি শব্দ একসাথে ব্যবহার করা যাবে না। ভাইয়া তাহলে সকল মিশ্র শব্দতেই গুরুচণ্ডালী দোষ আছে না? যেমন ওই যে হাট বাজার, একটা বাংলা একটা ফার্সি। না, ওগুলোতে নাই। আবার বলা আছে বাংলার সাথে বিদেশি যুক্ত করা যাবে, কিন্তু তৎসম আর দেশি ইউজ করা যাবে না। কিন্তু অনেক তৎসম আর দেশি কিন্তু আমরা একসাথে ইউজ করি। ওটা হচ্ছে বলা, এটা এখনের দরকার নাই, আপনাকে শুধু এই উদাহরণগুলো পড়তে হবে। এটা নিয়ে একটা কোর্সেই আছে, হ্যাঁ, মাস্টার্সে, যে এই কথাটা বলে গুরুচণ্ডালী দোষ। কিন্তু ওই যে আপনি যেটা বললেন মিশ্র শব্দ, হ্যাঁ, মিশ্র শব্দের ওখানে অনেক দেখবেন যে দেশি তৎসমর ওরা যখন পড়ে অনেক সিস্টেম আছে। কিন্তু ওই আপনার ফার্সি আর ইসের সাথে তো মিল খেতে, তৎসম আর ফার্সি মিল মানে বিদেশি মিল দেয়া যাবে। এখন হয়েছে কি, ফার্সি শব্দ যেগুলো, ওগুলো তো আলটিমেটলি এখন আমাদের অতৎসময় হয়ে গেল, তাই না? তা আলটিমেটলি ওগুলোও কিন্তু ইউজ করা ঠিক না। তাই হচ্ছে এটা হচ্ছে আপনার বলে গুরুচণ্ডালী বলতে মূলত তৎসম আর দেশির মিলটাকেই বোঝায় আর কি। হ্যাঁ, ওই আপনি যেগুলো বলছেন ওগুলো আলটিমেটলি একই ধরনের, কিন্তু ওই উদাহরণগুলো আমাদের আলাদা মনে রাখতে হবে। ওগুলো কিন্তু গুরুচণ্ডালী দোষ না, প্যাচলা জ্ঞান, সেই জন্যই আমি উদাহরণটা দিলাম। খালি আপনি এই তিনটে উদাহরণই পড়বেন, মরা পড়া, গরুর গাড়ি, শবদাহ, এগুলো হবে। হ্যাঁ। বাক্য তিন প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আসেন, এই যৌগিক বাক্যের আরেকটা নাম হচ্ছে মিশ্র বাক্য, জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে মিশ্র বাক্য। ঠিক আছে? হ্যাঁ, ফার্স্টে আমরা হচ্ছে জটিল আর হচ্ছে গিয়া যৌগিক, এই দুইটার প্যাচ করি। যৌগিক বাক্য হচ্ছে নির্ভর করবে। হ্যাঁ, একটা বাক্য কিভাবে, আপনার তো অপশন দেখলে বুঝতে হবে। একটা বাক্য অন্য বাক্যের উপর নির্ভরশীল, ডিপেন্ড করবে। ঠিক আছে? যেমন দেখেন, আমি মনে হয় উল্টা বললাম। জটিলটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কম্পাউন্ড। সরি, তাড়াতাড়ি করতে যেয়ে ওর থেকে চলে গেছি। মিশ্র বাক্য বা জটিল বাক্য, হ্যাঁ, জটিল ইংরেজি কি? ইংরেজি হচ্ছে কমপ্লেক্স। হ্যাঁ, কমপ্লেক্স। তার মানে এখানে হচ্ছে জটিল বাক্য হচ্ছে একটা বাক্য আর একটা বাক্যের উপর নির্ভর করবে। ঠিক আছে? যেমন দেখেন, যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে। কেন মুক্তি পাবে? যদি সত্য বলো। তাহলে অনেক সময় দেখা যায় যে কনজাংশন গুলো দেয়া থাকে না, যেমন যদি, যেহেতু, এগুলো দেয়া থাকে না। তখন আপনি দেখবেন নির্ভর, একটা বাক্য আরেকটার উপর নির্ভর করতেছে নাকি। ঠিক আছে, যদি একটা বাক্যের উপর আরেকটা বাক্যের উপর নির্ভর করে তখনই সেটা হবে জটিল। ঠিক আছে? একইভাবে ইংরেজিতেও আসে কমপ্লেক্স, একই টাইপের। এটা কিন্তু করার জন্য জাস্ট আপনি দেখবেন নির্ভরযোগ্যতা আছে নাকি। ঠিক আছে, বা এটা আরেকটা নাম হচ্ছে মিশ্র, একই কথা।
ঠিক আছে? তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয় নাই কেন? কারণ মা ছিল না। ঠিক আছে? তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙলো। স্বাধীনতা আসবে বলেই সখিনা বিবির হাজবেন্ড মারা গেল। তিনি, যিনি জ্ঞানী তিনিই সত্যিকারের জ্ঞানী, তাই না? যে জ্ঞানী সেই কি আলটিমেটলি ধনী। ঠিক আছে? এই জিনিসগুলো যেন মনে থাকে, নির্ভর করে। হ্যাঁ, ওটা হচ্ছে জটিল। আর যৌগিক বাক্য মানে হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্ড, বাট, এগুলো দিয়ে। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি, তিনি সৎ কিন্তু কৃপণ। ঠিক আছে? হ্যাঁ, সাধারণত এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, কোনো কিন্তু নির্ভর করতেছে না। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি পাকেনি। এখানে কি বুদ্ধি বাড়েনি? বুদ্ধি বাড়ার সাথে বয়স বাড়ার সম্পর্ক নেই, মানে নির্ভর করতেছে না। সে বলতে চায় তথাপি বলে না। সে বলতে চায় কিন্তু বলে না। সে খেতে চায়, যেতে চায় কিন্তু বসে না, তথাপি বসে না। তো একটার সাথে তো একটা নির্ভর করতেছে না। ঠিক আছে? এগুলো হচ্ছে যৌগিক বাক্য। আর সরল বাক্য কি? সরল বাক্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একদম সম্পূর্ণ সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? যেখানে হচ্ছে, দেখো, ভার্ব মাত্র একটা থাকবে, সমাপিকা ক্রিয়া বা অসমাপিকা ক্রিয়া যাই থাকুক একটা থাকবে মাত্র। হুম। সকর্মক ক্রিয়া থাকবে একটা, বা অকর্মক ক্রিয়া একটা থাকবে। যেমন পুকুরে পদ্ম ফুল জন্মে, দেখেন শুধু জন্মে আছে, আর কিন্তু কোনো ভার্ব নাই, ক্রিয়া নাই। বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র, তাই না? একটা সেন্টেন্স দেখলেই বুঝবেন এগুলো সরল বাক্য। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, তাই না? একটা মাত্র। ঠিক আছে? সকর্মক ক্রিয়া কয়টা? একটা। মানে এখানে হচ্ছে সকর্মক ক্রিয়া একটা থাকবে। আর, ঠিক আছে, সকর্মক ক্রিয়া একটা থাকবে। হুম। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এখানে কিন্তু এটাকে কিন্তু ইচ্ছা করলে মিশ্র বা জটিল বাক্যে বানানো যায়, কনজাংশন যুক্ত করে। যখন মেঘ গর্জন করবে তখন ময়ূর নৃত্য করে, তাই না? Okay. ঠিক আছে, তাহলে মিশ্র বা জটিল বাক্যতে আর হচ্ছে যৌগিক বাক্যতে সাধারণত সকর্মক ক্রিয়া দুইটা থাকবে। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পায়নি, দেখেন সকর্মক ক্রিয়া। হ্যাঁ, ক্রিয়া দুইটা, সহজ কথায়। হ্যাঁ, বুদ্ধি পারেনি। ঠিক আছে? আবার এদিকে দেখেন দুইটা নির্ভরশীল, যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে। ঠিক আছে? মিশ্র জটিল বাক্যে নির্ভর করবে এবং দুইটাই থাকবে। হ্যাঁ, দুইটা সকর্মক ক্রিয়া থাকবে, কিন্তু এখানে কি সকর্মক ক্রিয়া কিন্তু মাত্র একটা থাকবে। ঠিক আছে? এটা ভাইয়া, হচ্ছে যৌগিক বাক্যের লাস্টের দিক থেকে 3 নাম্বারটা, ওটাতে কোন অব্যয় হয়েছে? সত্য কথা বলিনি ভাই, বিপদে পড়েছি। ওই জটিল বাক্য। ওটা তাই হবে। ও আচ্ছা, লাস্টের থেকে 3 নাম্বার আর কি। হ্যাঁ, সত্য কথা বলিনি ভাই, সত্যি কথা বলিনি, ও এটা তাই। ঠিক আছে? তাই হবে। হ্যাঁ, সত্যি কথা বলিনি, তাই বিপদে পড়েছি, দেখেন তো দুইটা। হুম। ঠিক আছে? এভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা যৌগিক বাক্য কোনটা জটিল বাক্য। কয়েকটা রূপান্তর দেখলেই বুঝবেন। দেখো, সরল বাক্য, কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি, এই যে। হুম। ক্রিয়া, যেহেতু কোথাও পথ পাইনি তাই তোমার কাছে এসেছি, এটা জটিল। যেহেতু দিয়া, হ্যাঁ, এভাবে মনে রাখতে হবে যে নির্ভর করানো বানাই দিবা। হ্যাঁ। আর যৌগিক বাক্য কি? কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি। তাহলে কোথাও পথ পেলাম না। হ্যাঁ, কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি, তাহলে দেখো এখানে একটা ক্রিয়া, এখানে একটা তোমার কাছে এসেছি। হ্যাঁ, কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি। এখানে সমাপিকা ক্রিয়া কয়টা? মাত্র একটা।
হ্যাঁ, আর জটিল বাক্য আর এই দুইটাতেই কিন্তু সমাপিক ক্রিয়া দুইটা থাকবে। একটাতে হচ্ছে আপনি নির্ভর করাই দিবেন, যেহেতু কোথাও পদ পাইনি তাই তোমার কাছে এসেছে, একটু যেহেতু টেহেতু লাগাবেন জটিলে। ভাইয়া একটা প্রশ্ন আছে। কি? এই এই যে বলে, মানে এই অনুসর্গটা নিয়ে দেখলাম যে কিছুক্ষণ আগে বলে দিয়ে যে শব্দগুলো আসছে সেগুলো জটিল বাক্য। এখানে আবার কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি, এখানে এটা যৌগিক বাক্য। মানে এটা একটু প্যাচ লাগতেছে মনে হয়, একটু বুঝাই ভালোভাবে বুঝিয়ে দিলেন। কোথাও পদ পেলাম না যেমন বলে আগে একটা বাক্য বললেন যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। হুম, আবার এখানে ওইরকম একটা বাক্য, কাছাকাছি বাক্য, যে কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি। ওটা হলো জটিল বাক্য, আর এখানে যৌগিক বাক্য। হ্যাঁ, এটা একটু আচ্ছা, মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি। হ্যাঁ, মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি। তুমি একটু দেখো তো, মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে, হ্যাঁ, কেউ চুল বেঁধে দেয় নাই। এটা কিসে কিসে ছিল ওখানে? তোমার হচ্ছে জটিলে ছিল, তাই না? জটিল বাক্য ছিল, জি ভাইয়া। ঠিক আছে। এখন মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি, তাহলে মা ছিল না। হ্যাঁ, বলে কেউ, এখন যেহেতু মা ছিল না তাই কেউ চুল বেঁধে দেয়নি, ওইটা হয়তো জটিল বাক্য। এটা আসলে আলটিমেটলি মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি, এটা আলটিমেটলি তোমার কি বাক্য হবে? এটা এখানে ভুল আছে, এটা হচ্ছে তোমার যৌগিক বাক্য হবে। আর এটা এগুলো আসলে এভাবে না, যখন আপনাদের পূরণ করতে বলবে রিটেন এগুলো আসে, তখন আমি সবসময় বলি নিজের মন মতো করা। যেমন জটিল বাক্যে যেহেতু টেহেতু দেওয়া, যেহেতু কোথাও পদ পাইনি তাই তোমার কাছে এসেছি। যৌগিক বাক্যে বলে ঠলে না দিয়ে কোথাও পদ পেলাম না, ঠিক আছে, কোথাও পদ পেলাম না, তাই তোমার কাছে এসেছি বলেই তো কাহিনী শেষ। হ্যাঁ, জি ভাই, যেহেতু তাই কোনো দিলে শব্দটা যৌগিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইজি না? জি। এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। অথবা কোথাও পদ পেলাম না, অতঃপর তোমার কাছে এসেছি। কোথাও পদ পেলাম না, এরপর তোমার কাছে এসেছি। ঠিক আছে, এগুলো যেন মনে থাকে। সাধারণত জটিলটা যেহেতু ঠেহেতু দিয়ে ই করে, আর চারটা অপশন দেখলে তোমরা বুঝবা কোনটা জটিল কোনটা সরল। খালি একটু দেখবা নির্ভর যেটা করে, হ্যাঁ, ওইটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে এগুলো রিটেনে রূপান্তর করা খুব ইজি। কিন্তু প্যাচ লাগে হচ্ছে যখন পরীক্ষায় আসে, তখন একটু দেখতে হয় যে হচ্ছে উম, তোমার যেন কি বলে, নির্ভরযোগ্যতাটা আর ওই কনজাংশন গুলো, যেহেতু টেহেতু থাকলে হচ্ছে তোমার, যদি যেহেতু এগুলো থাকলে হচ্ছে জটিল, আর যদি ওদিকে থাকে হচ্ছে অতঃপর এবং ও, পরে তো লিখিয়ে দিলাম, তাহলে হচ্ছে যৌগিক। ঠিক আছে, জি ভাই। ভাই, ইজি। জটিল বাক্য কি সবগুলোতেই কমা থাকবে? যেমন যে তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, না তো না না, এখানে যেমন কমা আছে, তো যৌগিক বাক্যে তো কোথাও কমা থাকে না। তো কমা না দিয়ে কি ডিফারেন্সিয়েট করা যাবে ইজিলি না না, নাকি? কমা দিয়ে কখন ডিফারেন্সিয়েট করা যাবে না, কারণ যৌগিক বাক্যেও কমা থাকবে। অতঃপর এবং, হ্যাঁ, এগুলোর আগে কিন্তু কমা অনেক সময় ব্যবহার করা হয়। আপনি হচ্ছে আচ্ছা আচ্ছা। কনজাংশন, তোমরা হচ্ছে কনজাংশন গুলো দিয়ে দেখবা, যৌগিক বাক্যে সাধারণত এতে এবং ও, ঠিক আছে, এগুলো যুক্ত হয়। আর এইটাতে সাধারণত যদি ঠদি এগুলো, হুম, আচ্ছা, যতই ঠিক যদি আছে। কিন্তু, যিনি, এগুলো। ঠিক আছে, আর জটিল বাক্যে নির্ভরযোগ্যতাটা বেশি হয়। হ্যাঁ, আর যৌগিক বাক্যে নির্ভরযোগ্যতাটা তেমন হয় না, সাধারণত চারটা অপশনের ক্ষেত্রে। আর পরীক্ষায় যদি রূপান্তর আসে রিটেনে, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে তোমার লিখতে হবে, তখন হচ্ছে গিয়ে মনে করো যে জটিলটাকেও তোমার যৌগিক বানাইতে আছে, যৌগিকটাকেও জটিল বানাইতে হইতেছে। ঠিক আছে, তখন ওরকম করে বুঝাইয়া তখন তোমার হচ্ছে আনতে হবে যেহেতু। ঠিক আছে, আর নর্মাল পরীক্ষার কোশ্চেন তুমি পাবা, চারটা অপশন দেখলেই পারবে, এগুলো কোনো ব্যাপার না। ওকে ভাই। আর অস্তিবাচক আর নেতিবাচক, হ্যাঁ, যেমন অস্তিবাচক অচিরেই তাদের ভুল ভাঙে, আর নেতিবাচক হচ্ছে তাদের ভুল ভাঙতে দেরি হয় না। মানে নেতিবাচকে সবসময় নয় না এই কথাগুলো আনতে হবে, অর্থ ঠিক রেখে। যেমন আমি ভালো আছি, এটা অস্তিবাচক। ঠিক আছে, তোমার আনতে হবে অর্থ ঠিক রাখতে হবে, আমি খারাপ নাই, তাহলে ওটা নেতিবাচক। যেমন তোমাকে থাকতে হবে, তুমি যেতে পারবে না, জায়গাটা নির্জন,
নেতিবাচক কি হবে? অর্থ ঠিক রেখে জায়গাটা নির্জনই বলতে হবে। কি বলতে হবে? জায়গাটা জনবহুল না বা ঘনবসতিপূর্ণ না। ঠিক আছে? হৈম তাহার অর্থ বুঝতে ব্যর্থ হলো। হুম। তার না ব্যর্থ হয়েছে, তার মানে কি? অর্থ বোঝে নাই। তাহলে কি হৈম তার অর্থ বুঝলো না। ঠিক আছে? এরকম করে করে আমাদের দেখতে হবে। এগুলো অস্তিবাচক নিবে, এগুলো দরকার নাই। আহ এগুলো বিস্ময় সূচক, এগুলো দেখলেই বুঝবা। ইচ্ছা বা প্রার্থনা সূচক, খোদা তোমার মঙ্গল করুন, ভালো থাকিস। অনুমতি, পলবীর মম উন্নত মমশির, এগুলো হচ্ছে কিছু মুখস্থর জিনিস, এগুলো অনুমতিবাচক। হ্যাঁ, এগুলো দেখলে বুঝবে, এগুলো অতটা আসে না। এবারে আসো, খুবই ইম্পর্ট্যান্ট, ধাতু, প্রকৃতি, প্রত্যয়। এটা খুব ইম্পর্ট্যান্ট। হুম। একটু বলি, ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। মনে করো, কাদ যোগ অন, কাদন। হুম। নাচ যোগ অন বা অনট, নাচন। নাচ কি একটা ক্রিয়া না? তাহলে ক্রিয়ার যে মূল, এই যে কাদ বা নাচ, এগুলোকে বলা হয় হচ্ছে কৃৎ প্রত্যয়। প্রথমে আমরা একটু আসি প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতি জিনিসটা কি? হ্যাঁ, প্রকৃতি জিনিসটা হচ্ছে যে কোনো কিছুর মূল। সাধারণত একটা শব্দ প্রকৃতি প্লাস প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হয়। যেমন কাদ যোগ অনট, কাদন। নাচ যোগ অনট, নাচন। ঠিক আছে? এতটুকু বুঝলেই তোমাদের কিন্তু হবে। তারপরে কিছু মুখস্থর জিনিস আছে, কিন্তু ফার্স্টে বুঝতে হবে যে প্রকৃতি জিনিসটা কি। তাহলে প্রকৃতি দেখো এটা। তারপরে আরেকটা, যেমন দৃশ্য দিয়ে না বোঝাই, চাকর যোগানি। হ্যাঁ, চাকরানি। চারটা শব্দ কিন্তু তৈরি হলো। তার প্রত্যয় হচ্ছে পরের অংশটা, আর প্রকৃতি হচ্ছে প্রথম যে অংশটা। এখন দেখো, এই দুইটা কি? এই দুইটা কি ক্রিয়া না? ভার্ব কিন্তু এই দুইটা, কাদন নাচন, এগুলো কি? এখানে ক্রিয়া। তাহলে ক্রিয়ার যে মূল, হ্যাঁ, প্রথম অংশটাকে বলা হয় মূল। ঠিক আছে? তার প্রথমে কি? ক্রিয়ার মূল। এগুলো কি? ক্রিয়ার মূল। এই ক্রিয়ার মূলকে বলা হয় হচ্ছে ধাতু। ঠিক আছে? ক্রিয়ার মূলে কি? ধাতু। ধাতু বলা হয়, ধাতু বা ক্রিয়া মূল। ঠিক আছে? আর এই যে যে যেটা ক্রিয়া না, দেখো একটা বিশেষ্য, চাকর জোকানি, চাকরানি, এটাকে বলা হয় হচ্ছে নাম প্রকৃতি। তাহলে প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আরটা হচ্ছে নাম প্রকৃতি। একইভাবে প্রত্যয় দুই প্রকার, তাই না? ক্রিয়ার সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় এটার নাম কৃৎ প্রত্যয়, আর হচ্ছে বিশেষের সাথে, নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় এটার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে? তাহলে একটু দেখি এগুলো পরে। ফার্স্টে হচ্ছে আমাদের জানতে হবে কোনটা হচ্ছে, দেখলেই পরীক্ষায় আসে যে কোনটা কি প্রত্যয়। হুম। আলটিমেটলি দেখো, কৃৎ প্রত্যয় আমি কি বললাম? ফার্স্ট হচ্ছে কৃৎ প্রত্যয়, তারপরে হচ্ছে আমি বললাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে বলো তো, কৃৎ প্রত্যয় কিসের সাথে যুক্ত হবে? নাম প্রকৃতির সাথে যুক্ত হবে না ধাতুর সাথে যুক্ত হবে? ধাতুর সাথে। ভেরি গুড। আর তদ্ধিত প্রত্যয় কিসের সাথে যুক্ত হবে? নাম। নাম প্রকৃতির সাথে যুক্ত হবে, তাই না? তাহলে কৃৎ প্রত্যয় হচ্ছে ক্রিয়া। তাহলে ভাই একটা এটা বুঝিনি। আচ্ছা, বোঝো নাই? আচ্ছা ঠিক আছে, বোঝাচ্ছি।
মনে করো প্রকৃতি আর প্রত্যয়, যে শব্দগুলো ক্রিয়া টাইপের, হুম, যেমন নাচন, কাঁদন, নাচ যোগ অন, অনুনানিকে অন বলি, তাহলে এটা কি? এটা ক্রিয়া টাইপের না? দেখেই তো মনে যাচ্ছে যে ভার্ব ভার্ব টাইপের, ক্রিয়া টাইপের। তাহলে ক্রিয়া টাইপের যেগুলো নাচন, কাঁদন, মরণ, হ্যাঁ, ওগুলোর যে প্রকৃতিটা, এই প্রকৃতিটাকে বলা হয় হচ্ছে ধাতু। ঠিক আছে? বা ক্রিয়ামূল, ক্রিয়ামূল। এই যে এটা কি একটা ক্রিয়া হচ্ছে না? নাচন, এটা কিন্তু একটা ক্রিয়া থেকে আসছে এই শব্দটা। হ্যাঁ, বা এই শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। কৃত প্রকৃতি আর হচ্ছে গিয়া কৃত প্রত্যয় মিলে, ঠিক আছে, প্রকৃতির আর একটা নাম হচ্ছে ধাতু, এটাকে বলা হয় কৃদন্ত শব্দ। আবার একইভাবে যদি এই শব্দটা বিশেষ্য হয়, যেমন মনে করেন চাকর যোগানি, চাকর কি ক্রিয়া টাইপের কিছু? চাকর কি বিশেষ্য না? তাহলে বিশেষ্য রিলেটেড যে প্রকৃতি বা প্রত্যয়, এগুলোকে বলা হয় হচ্ছে চাকর। ঠিক আছে? এটার নাম হচ্ছে নাম প্রকৃতি। আর এই বিশেষ্য, হ্যাঁ, এটা কি বিশেষ্য, বিশেষ্যর মতো যেগুলো। আর এই চাকরের সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়, এটার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়, মানে বিশেষ্য বা নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় ওটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। হুম। আর যেটা হচ্ছে ক্রিয়া টাইপের, হ্যাঁ, ওইটার যে প্রকৃতিটা বা প্রথম অংশটা, এটাকে বলা হয় হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। ঠিক আছে? এটাকে কি বলা হয়? ক্রিয়ামূল বা ধাতু। আর যে প্রত্যয়টা যুক্ত হয় যেহেতু ক্রিয়া, এটার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। ঠিক আছে? তার পরীক্ষায় আপনাদের কোশ্চেন আছে কোনটা একটা শব্দ দিয়ে দিল, এর ভিতরে এটা কি, কৃৎ প্রত্যয় নাকি? যেমন দেখেন, আমি যদি ই করে দিই, হ্যাঁ, বলো, মাস যোগ উয়া, এখানে মাসটা কি? চারটা অপশন দিব: কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, নাম প্রকৃতি, ধাতু। নাম প্রকৃতি। ভেরি গুড। এই তো। এখন দেখো দর্শনীয়, দেখা, দৃষ্টা কি হবে? ঠিক আছে, ভাব। ঠিক। ধাতু, না হচ্ছে নাম প্রকৃতি, না হচ্ছে নাম কৃৎ প্রত্যয়, না হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ধাতু। ভেরি গুড। বাহ্যগণ, বাঁধন, বাদটা কি হবে? অপশন দেব না, বাদটা কি ভাব। হবে? নাম। কি হবে? ধাতু। নাম। ধাতু। ঠিক আছে, এগুলোর জন্য বাদ। মনে থাকবে। ভাই বাদ কিভাবে হলো? বাধা, বাধা থেকে, কিন্তু বাদ বাদ যোগ, শব্দটা কি ভার্ব? বাদ মানে বাঁধন, বাধা থেকে আসছে, ও হ্যাঁ। আচ্ছা, সরি। ওকে। বাঁধন মানে কি? বাঁধন মানে হচ্ছে বাইধা রাখা। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার ই না, ড্যাম না, বাঁধ ও যে, আচ্ছা, সরি। ওইটা না, তুমি হচ্ছে বাঁধ ভাবছো ওইটা না। ঠিক আছে, মনে থাকে এই জিনিসটা কিন্তু আসে আপনার, এটা খুব ইজি। এখন আসেন ওই যে যে নাম প্রকৃতি, হ্যাঁ, ওটার আরেকটা নাম হচ্ছে শব্দমূল। ঠিক আছে? নাম প্রকৃতির আরেকটা নাম হচ্ছে শব্দমূল। ঠিক আছে? অথবা আরেকটা নাম হচ্ছে প্রাতিপদিক। ঠিক আছে? হুম। ওকে, তাহলে এগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, ওটার নাম কি? শব্দমূল বা নাম শব্দ বলা হয়, বা নাম প্রকৃতিও আমরা বলতে পারি। একটু দেখি, লেখাই আছে এই যে, শব্দ বা ধাতুর মূল কি? যে কোনো শব্দ। ঠিক আছে? যে কোনো শব্দের মূল হচ্ছে প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার দেখো, ধাতু বা ওই যে কৃত প্রকৃতিও বলতে পারো, ক্রিয়া প্রকৃতিও বলতে পারো, বা নাম প্রকৃতি বললাম, বা প্রতিপদিক। এটা কোথা থেকে আসবে? এটা হচ্ছে বিশেষ্য। আর ধাতু বা ক্রিয়া প্রকৃতি কি দেখলেই বুঝবে, প্রথম অংশটা, প্রথম অংশটা যদি তোমার মনে হয় ক্রিয়ার মতো, ওটার নাম হচ্ছে ধাতু বা ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয় হচ্ছে কৃৎ প্রত্যয় আর নাম প্রকৃতি, যেটা বললাম, বা প্রাতিপদিক, বা এটা একটা নাম হচ্ছে শব্দমূলও বলে অনেক সময়, হ্যাঁ। একবার পরীক্ষায় আসছিল, এটাকে শব্দমূলও বলা হয়।
ঠিক আছে? ভাইয়া এখানে দর্শনীয়তে যে বলছে দৃশ যোগ অনিয় কৃত প্রত্যয় এখানে মানে একটু এটা বুঝতেছি না হ্যাঁ, আসলে আচ্ছা, দৃশ। বুঝাইতেছি বুঝাইতেছি। হ্যাঁ, আর নাম প্রকৃতি কি? নাম প্রকৃতির সাথে যুক্ত হবে তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, আপনাদের কিন্তু এইটাই ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, যে কি কোনটা কি এই মুখস্থর থেকে। দৃশ যোগ অনিয়, দৃশটা কিভাবে কৃত প্রত্যয় হইলো বা ক্রিয়া প্রকৃতি হইলো, তাই না? দৃশটা কিভাবে ক্রিয়া প্রকৃতি হইলো বা ধাতু হইলো, এটাই তো আপনার কোশ্চেন, তাই না? জি। আচ্ছা, দৃশ মানে কি? দেখা। দেখা কি? দৃশ মানে কি? দেখা। দর্শনীয়, দর্শন করতেছেন, তাহলে এটা কি? এটা আপনার কোন দিক থেকে বিশেষ্য মনে হচ্ছে? না, আমি দৃশ্য মানে দৃশ্য বা চিত্র ভাবছিলাম। না, এটা দৃশ্য বলে না, এটাকে দৃশ বলছে। হ্যাঁ, এটা চিত্র না, দর্শনীয়। আপনি ফার্স্টে দেখবেন যে এটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, দৃশ, দুল, হ্যাঁ, ঠিক আছে, পট, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু দেখতে হবে। তাহলে আর এখানে কোনটা? যে শ্রদ্ধা যেটা দিছে সেটা কি? তো তিনটা দেখি। শ্রদ্ধা হচ্ছে, শ্রদ্ধা কি? শ্রদ্ধা, হ্যাঁ, এই শ্রদ্ধা, কৃত প্রত্যয়, এগুলো একটু কিছু মুখস্থ করতে হবে, এটা বই থেকে। 9-10-এর যে বই আছে আপনার হচ্ছে মুখস্থ, যে শ্রদ্ধা কি। হ্যাঁ, শ্রদ্ধাটা কিন্তু এটা হচ্ছে কৃত প্রত্যয়ের মধ্যে বলছে আর কি। ঠিক আছে, শ্রদ্ধা এটা কৃত প্রত্যয়। হ্যাঁ, শ্রদ্ধা কৃত প্রত্যয় নাকি, এটা কখনো আসে না। শ্রদ্ধার হচ্ছে গিয়ে জাস্ট ই আসছিল, যে শ্রদ্ধা ভাঙলে আমরা কি পাই। তো এগুলো হচ্ছে যেগুলো আছে, যেগুলো যে কোনো একটা গাইড থেকে পড়ে নিবেন। ঠিক আছে, একটু দাঁড়ান, সমস্যা নাই, আমি আপনাকে কয়েকটা ইম্পর্টেন্ট তাহলে লিখে দিচ্ছি, যেহেতু আপনারা অসহায়ের, মানে খুব অসহায়ের মতো লাগতেছে এক একটারে এক্সপ্রেশনে, আমি হচ্ছে গিয়া ইম্পর্টেন্ট যেগুলো লিখে দিচ্ছি। বাট আপনারা বুঝছেন তো কৃত প্রত্যয়, ক্রিয়া প্রকৃতি কি, এইটা বলেন, এতটুকু বুঝছেন নাকি বলেন, বাদ বাকিগুলো আমি দেখতেছি। ক্রিয়া প্রকৃতি কি, নাম প্রকৃতি কি, হুম, জি ভাই, নাম এটুকু বুঝছি, কিন্তু বের এগুলো করা বুঝছেন? মুশকিল হয়ে যাচ্ছে। মানে ওইটা দেখলে তো বুঝবেন যে কোনটা কি প্রকৃতি। হ্যাঁ, পরীক্ষায় যদি আসে যে এটা কোন ধরনের প্রকৃতি, এতটুকু তো পারবেন। অতটুকু যদি পারেন তাহলে সমস্যা নেই, একটু দাঁড়ান। কৃত প্রত্যয়, হ্যাঁ, থেকে কয়েকটা যেগুলো আসে, ওগুলো যেমন, হ্যাঁ, দেখলে যেন মনে থাকে যে ওগুলো কৃত প্রত্যয়ের সাথে যেগুলো যুক্ত থাকবে, আমরা ওয়ার্ডটা দেখলেই বুঝবো যে ওটা হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, তাহলে দেখো, প্রকৃতি যদি তুমি বড় দাগে চিন্তা করো, দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে ধাতু, ধাতুর আর একটা নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি, তাই না? পিডিএফ এ লিখতে একটু সমস্যা, এই জন্য আমি হচ্ছে নিয়ে নিলাম। আর একটা হচ্ছে নাম প্রকৃতি, এটার একটা আরেকটা নাম হচ্ছে প্রাতিপদিক, তাই না? এটা কোত্থেকে আসবে? বিশেষ্য। আর এটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়ামূল, তাই না? ক্রিয়া প্রকৃতি, এটা একটা নাম হচ্ছে ক্রিয়ামূল, একই কথা। এটার সাথে যুক্ত হবে শব্দ তৈরি সময়, এটার সাথে যুক্ত হবে কৃত প্রত্যয়। আর নাম প্রকৃতির সাথে যুক্ত হবে তথ্যিত প্রত্যয়। ঠিক আছে, ওকে। এটা যদি হয়, কয়েকটি ইম্পর্টেন্ট, সেগুলো একটু একটু দেখবো। ভাই স্লাইডটা একবার দেখান একটু। দেখছো? ভাই, একটা নাজমুল, কোশ্চেন ছিল পিআরপি, এখানে। নাজমুল কি তুমি পিআরপি থেরাপি করো না? জি ভাই। আচ্ছা, কোত্থেকে শিখছো তুমি? আচ্ছা কি ভাই, এখানে কার, একটা কোশ্চেন। হ্যাঁ, আগে একটা আমার এই কোর্সে ট্রেনিং উত্তর দাও। হ্যাঁ, জি ভাই, দেখছিলাম একটু ই করে, এই জন্য। ট্রেনিং করছিলা?
জি আচ্ছা দেখো তো আমার কি পিআরপি থেরাপিতে কাজ কাজ হবে? এই যে দেখো ঠিক কাজ আছে, হবে তাহলে তো। হবে। হ্যাঁ মনে হচ্ছে। সিরিয়াসলি দেখো দেখো হবে, জি এই যে আমার হবে দেখো হবে। মেইল প্যাটার্ন হয়ে গেছে। সামনের দিকে শিওর। চলে আসে উপরে। হ্যাঁ হবে আমি কোথায় দেখছি। করো তুমি পিআরপি থেরাপি, কোথায় করো? নরসিংদী। নরসিংদী করো? যে আপনার কাছে। আমার কাছে? আমার কাছে? মানে ওইটা থেকে তো কাছে আসছে। ওটা এত পরে ভৈরবের এই সাইড দিয়ে থাকে। আহ, আচ্ছা যাই হোক, ঠিক আছে। না আমি তোমার সেদিন আপনারা চলে আসেন সময় করে। আচ্ছা ভাই, আচ্ছা এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে নাম না তুমি প্রকৃতি। না না তো আগে তোমার কোশ্চেনের পরে আগে আমি কথা বলি, সেটা হচ্ছে তুমি পিআরপি থেরাপি করে তুমি বিসিএস দিচ্ছ কেন? ওটাতে তো অনেক টাকা না, অনেক টাকা পয়সা ইনকাম করো তো তুমি, হ্যাঁ? বিসিএস দেওয়ার কি দরকার আছে? না ভাই, এখন মাসে। এখন পর্যন্ত যেগুলো করছি, সব ফ্রি করছি, এটা শখের বশে করছি আর কি। আচ্ছা ঠিক আছে, এখন বলো কি। আচ্ছা, এখানে যদি নাম প্রকৃতি আর যদি বিশেষ্য প্রকৃতি বলছে, যদি অপশনে দুটোই থাকে যে আহ তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়, নাম আর বিশেষ্য, সেক্ষেত্রে কোনটা নাম আমরা চুজ করবো? প্রকৃতি অথবা প্রাতিপদিক দুইটা থাকবে তাই তো? দুইটাই বিশেষ্য থাকবে, বিশেষ্য বিশেষ্য দিয়ে থাকবে না, বিশেষ্য প্রাতিপদিক। থাকবে না। নয় নাম প্রতীক নাম প্রকৃতি থাকবে, নইলে প্রাতিপদিক থাকবে, এই তিনটার যে কোন কোনো একটা একটা। কোশ্চেনে যেন দেখছিলাম যে ওই যে ছিল আপনার ওই বিশেষ্য ছিল, নাম প্রকৃতি ছিল, যেন একটু কনফিউজ ছিলাম যে অ্যাকচুয়ালি কোনটা চুজ করবো, তো না তখন প্রেফারেন্স নাম দিতে হবে। প্রকৃতি করবা। আমি তো এটা বিশেষ্য, তো এটা নাম না, বিশেষ্য আমি ব্র্যাকেটে দিছি, মানে এটা ধরনটা হচ্ছে বিশেষ্য টাইপের, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তাই তুমি ওকে। নাম প্রকৃতি অথবা প্রাতিপদিক দিবা, যেটা থাকবে, নয় নাম প্রকৃতি থাকবে নইলে প্রাতিপদিক থাকবে। ঠিক আছে, ওকে ঠিক বিশেষ্য আছে। হচ্ছে এটা ধরনটা। যেমন এই যে এটা তো কিন্তু ক্রিয়া না, এটা হচ্ছে ক্রিয়া মূল। হ্যাঁ, ক্রিয়া মূল যেটা ক্রিয়া প্রকৃতি, ওটা কিন্তু মানে দেখতে বিশেষ্যর মতো, ওটা কিন্তু সম্পূর্ণ বিশেষ্য না। হ্যাঁ। জি জি, ঠিক আছে, okay. এখন কয়েকটা উদাহরণ আছে, যেমন হচ্ছে বাংলা কৃত, বাংলা কৃত প্রত্যয়। ঠিক আছে, নাম দেখলেই বুঝবা যেটা সংস্কৃত না। যেমন ধৈর্য গ, ধরো, তাহলে এটা কি? বাংলা ধাতু, ওটা কি বাংলা কৃত প্রত্যয় ধৈর্য গ। কাদন, হ্যাঁ, হিন্দিতে সংস্কৃত হলে কি হতো? ক্রন্দন, তাই না? ঠিক আছে, এবং ক্রিয়ামূলের আগে সাধারণত এরকম একটা বর্গমূলের মতো কিছু একটা বসে। ঠিক আছে, দুলযোগনা, দোলনা। তাহলে এরকম কয়েকটা বাংলা লিখে দেই, দেখলেই বুঝবে। দেখো দেখলেই মনে হয় বাংলা শব্দ, সংস্কৃতের মতো অত কঠিন না। হ্যাঁ, মূর, পর, মূর্জকক মোরক, ঝলযোগক ঝলক। হ্যাঁ, কয়েকটা লিখে দিই, ঝল, পর, চর, চর যোগাই চড়া, চর যোগানো চড়ানো, চাল, চাল যোগান চালান। হ্যাঁ, মান যোগানো মানানো। এটা দেখলেই মনে হয় যে মান যোগ আনো, মানানো। ঠিক আছে, এগুলো কি দেখলেই বুঝবে যে এগুলো হচ্ছে বাংলা আহ ধাতু, এবং তার সাথে যেগুলো যুক্ত হবে বাংলা কৃত প্রত্যয়। আরো কয়েকটা আছে, মাত যোগাল মাতাল, মাত যোগাল মাতাল। মাতাল মানে কি? যারা বেশি কথা বলে, তাই না? ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে একদম সিলেট পর্যন্ত কথা বলাকে বলে যে মাইতা মাইতা মাইতালই। আমি তো প্রথম প্রথম যখন সিলেটে আসছি, আমি তো বুঝতাম না কি বলে স্টাফরা। স্টাফরা বলে, একটু মাতি লই স্যার। কিন্তু কি মাতামাতি কেন করবেন, আমি এটা এরকম ভাবতাম যে মাতামাতির কি আছে। তো মাতামাতি মানে হচ্ছে কথা বলা, তো মাতাল মানে মাত মানে হচ্ছে কথা বলা। তো এটা কি একটা ক্রিয়ামূল ধাতু, এইটা থেকে আসছে মাতযোগা। যারা বেশি কথা বলে, মাতাল হলে কি একটু বেশি কথা বলে না, উল্টা পাল্টা। একইভাবে ডুব, যোগুরি, ডুবুরি। তাহলে এগুলো হচ্ছে সব বাংলা কৃত প্রত্যয়, বাংলা ধাতু অথবা বাংলা ক্রিয়ামূল, আর সাথে যেগুলো আছে এগুলো হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। ঠিক আছে, বই পড়লেই পারবেন। ফির, হ্যাঁ, এরকম কয়েকটা ফির যোক্তা, আমি কয়েক খালি এই ধাতুগুলো লিখে দিচ্ছি। ঘাট যোক্তি ঘাটতি, কাজ যোগ নাক, তো লিখলাম চড়াই, তাই না? এগুলো মিশ যোগ মিশুক। ঠিক আছে, এই জিনিসগুলো যেন মনে থাকে। আর সংস্কৃত কৃত প্রত্যয় দেখো, দেখলেই বুঝবা। হ্যাঁ, সংস্কৃত কৃত প্রত্যয় যেমন নামের সাথে গই যোগ নক, গায়ক। ঠিক আছে, দৃশ যোগ নক, দর্শক। হুম,
নি যোগ নক, নায়ক। ঠিক আছে, ওকে। এগুলো যেন মনে থাকে, নিটা একটু মনে থাকে না, যেটা কিন্তু কৃত। হ্যাঁ, কৃত মানে ক্রিয়া টাইপের ধাতু কিন্তু। হ্যাঁ, এখানে আরেকটু ইন্টারাপ্ট করবো, সেটা হচ্ছে গায়ক এখানে আমরা গোযোগ অক না নক কোনটা প্রিফার করবো? অকও হবে, নকও হবে। ঠিক আছে, দুইটা থাকবে মানে না, যেখানে একটা থাকবে অপশনে তখন। যে কোনো একটা থাকবে। ওকে। লিখ যোগ নক, হ্যাঁ লিখ, এগুলো কিন্তু সংস্কৃত আর কি, হ্যাঁ লেখক। এরকম অনেকগুলো আছে। ঠিক আছে, শ্রু মানে শোনা, দেখলেই মানে শব্দ দেখলেই বুঝবা যেগুলো কিন্তু মানে হচ্ছে সংস্কৃত। হ্যাঁ, ভোজন, ভুজ, ভুজ যোগ অনট, ভোজন। হ্যাঁ, দেখলেই বুঝবা যেগুলো হচ্ছে সংস্কৃত। ঠিক আছে, ওরকম গম যুক্তি, গতি, গম। হ্যাঁ, কয়টা লিখে দেই যে সংস্কৃত ধাতু কোনগুলো, গম যুক্তি, গতি। দা, দা যোগ ত্রিশ, দাতা। ক্রি যোগ ঘ্যান, কার্য। তাহলে এগুলো হচ্ছে কীট প্রত্যয়, গুলো তাই না? ভেঙে দেখবা যে কীট প্রত্যয় দিয়ে থাকবে যে কোনটা কি। এরকম সাধারণত এখন আর ভাইঙা কি পাওয়া যায় ওটা খুব কম আসে। ঠিক আছে, হ্যাঁ দেখলেই। হ্যাপি যখন লিখছেন ঘ্যান না ঘ্যান, জ্যান না? ঘ্যান, ঘ্যান, ঘ্যান। তারপর দীপ যোগ সানচ, হ্যাঁ, দীপ্যমান। ঠিক আছে, দীপ যোগ সানচ কি দীপ্যমান। তো দীপ কি, এটা এগুলোই আর কি। ঠিক আছে, তো সংস্কৃত কৃত এগুলো বই পড়লে যে কোনো একটা বুঝে যাবা। হ্যাঁ, জাস্ট একটু দেখাই দিলাম। আর তদ্ধিত প্রত্যয়ের যে ব্যাপারটা, হ্যাঁ, এটা কি বিশেষ্য থাকবে। ঠিক আছে, এতে বিশেষ্য থাকবে, এখানে তো আর কিছু থাকবে না। হুম, যেমন ঢাকা যোগাই, এটা অনেকবার আসছে। ঢাকা যোগাই, ঢাকা কি, তো অবশ্যই ক্রিয়া না, তাই না? তার নাম প্রকৃতি বা প্রাতিপদিক এটা। আর আইটা কি, তদ্ধিত প্রত্যয়। আর এটা কি, নাম প্রকৃতি। ঠিক আছে, এগুলো বাংলা। ইতর, ইতর ডেফিনেটলি সংস্কৃত শব্দ না, ইতর যোগামী, তাই না? ওরকম সাহায্যকারী, শাখারি, সাহায্যকারী, এগুলো যে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। এরকম অনেকগুলো থাকবে। মেঘ যোগ লা, দেখলেই বুঝবা যে কোনটা কি। সরকার যোগ ই, সরকারি। হুম, মাছ যোগুয়া, মাসুয়া। এরকম পড়তে হবে। আর সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কি, দেখলেই বুঝবা। যেমন সংস্কৃতটা, এগুলো হচ্ছে বাংলা। সংস্কৃত যেমন হচ্ছে তোমার কুসুম যোগিত, কুসুমিত। হ্যাঁ, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এটা সংস্কৃত নাম প্রকৃতি বা হচ্ছে প্রাতিপদিক। নীল যোগ ইমন, হ্যাঁ, এটা হচ্ছে কি, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আর নীলটা হচ্ছে কি, প্রাতিপদিক। দেখলেই বুঝবা। হ্যাঁ, এরকম মানে অপশন দেখলে যাতে তুমি পারো যে কোনটা কোনটা আর কি, কি কি হবে। হ্যাঁ, বেশি প্যারা নিবা না, এখান থেকে একবার মুখস্থ করে মানে হচ্ছে কি বলবো, মানে হচ্ছে মনের মাধুরী মিশিয়ে কয়েকটা আর কি দেখে যাবা। ঠিক আছে, সব লাগবে না। এবারে হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা যেগুলো আসতে পারে, যে হচ্ছে এরকম আসে। হ্যাঁ, কোনটা 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 পড়বো আমি, ওইরকম কয়েকটা আমি হচ্ছে লিখে দিব। ঠিক আছে, একটু দাঁড়াও দেখি। একটু দাঁড়ান, কি নাই এখানে।
আচ্ছা, শুরু করি। হ্যাঁ, যেমন মাধব, মধু যোগ এষ্ণ, দেখেই মনে হচ্ছে এটা হচ্ছে সংস্কৃত, তাই না? এটা কি হবে বলেন তো, চ্যাট বক্সে লিখে জানান। মধু কি হবে? কোন ধরনের প্রকৃতি, নাম প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি বা ধাতু? বলেন। ভেরি গুড, নাম প্রকৃতি। আর স্নোটা হবে হচ্ছে গিয়ে তদ্ধিত প্রত্যয়। ভেরি গুড, এই তো সবাই পারতেছেন, গুড। তাহলে আস্তে আস্তে আমরা যাই। ভালো তো আপনারা আসলে। ঠিক আছে, একটু কঠিন কঠিন গুলো লিখে দিই। হ্যাঁ, উক্ত, বব যোগ ত, বলেন এটা কি হবে? নাম প্রকৃতি না ধাতু বা ক্রিয়া প্রকৃতি, যে কোনো একটা। ভেরি গুড, এটা হচ্ছে কৃত প্রত্যয় আর হচ্ছে নাম প্রকৃতি। ভেরি গুড, তাই না? ধাতু, এই তো, এই তো দেখছেন, সেই সেই করে পারতেছেন। আর যেগুলো একটু কঠিন ওগুলো একটু লিখে দেই। এগুলো পারবেন, এগুলো শুধু শুধু লিখে লাভ নেই, এগুলো যে কোনো বইতেই পাবেন। আচ্ছা, আমার কাছে টি ছিল, এটা খুঁজে পাচ্ছি না। ওটার ভিতর কয়েকটা একটু কঠিন গুলো, যেগুলো হচ্ছে আজাইরা, হ্যাঁ, ওগুলো লেখা ছিল আর কি। পাইলে সুবিধা ছিল, চার পাঁচটা পড়লেই কঠিন যেগুলো, বাকিগুলো এমনিই পারতেন। পাচ্ছি না। আচ্ছা, এগুলোই, নাথিং এলস। হ্যাঁ, এর বাইরে তেমন কিছু নাই। পারতেছেন তো? ঠিক আছে, আমরা একটু ইসে চলে যাই, ওইটার ভিতরে মনে হয় আছে কয়েকটা। পরে কি আছিল? হ্যাঁ, এই তো, এখানে কয়েকটা আছে। হ্যাঁ, যেমন যে শ্রদ্ধা, শ্রদ্ধাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে ঠিক আছে নাকি এটা আমি একটু ক্লিয়ার হয়নি। এই জন্যই আমার একটু সন্দেহ হয়েছিল, আসলে ঠিক নাই। লিখে দেই। ওটা যে শ্রুত যোগ ধা যোগ অ যোগ আ, আচ্ছা, মানে তিন চারটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শ্রদ্ধাটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে স্রোত, হ্যাঁ, যোগ ধা যোগ অ যোগ আ। এটা একটু এক্সেপশনাল আর কি, বাদ বাকিগুলো ঠিক আছে। হ্যাঁ, স্রোত থেকে এটা কিন্তু কৃত প্রত্যয়, মানে কৃত প্রত্যয় আর কি। ঠিক আছে, এটা একটু আসে আর কি, স্রোত যোগ ধ প্লাস অ প্লাস আ। এটা ভুল আছে, তাই আমি এখানে লিখে দিলাম। আর বাদ বাকিগুলো মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, যে কোনো একটা বই ধরে একটু 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 করে দেখে ফেলবা। আলটিমেটলি মোটামুটি তোমাদের মাথার ভিতর আইডিয়া ঢুকে গেছে যে আলটিমেটলি কি কি আসতে পারে। কঠিনের ভিতর খালি শ্রদ্ধাটা একটু ইম্পর্টেন্ট, আর বাদ বাকিগুলো যে কোনো একটা বই ধরে বিগত সালে যেগুলো আসছে আর সহজ সহজ যেগুলো আছে ওইগুলো একটু দেখে ফেললেই মোর দেন এনাফ। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে এখন একটু পদ পরিবর্তন ইসে চলে যাই আর কি, পদে চলে যাই। হ্যাঁ, পদ থেকে একটু কোশ্চেন আসে, ওখান থেকে আমাদের একটু লাগবে আর কি। হ্যাঁ, ধাতু এখন নিজেরা পড়লেই পারবা,
এটা কঠিন কিছু নাই। একটু কঠিন বলতে হচ্ছে কি, যেমন ওই যে দীপ যোগ সানজ, তারপর ক্রি যোগ ঘ্যান, হ্যাঁ কার্য, হ্যাঁ এগুলো একটু কঠিন। আর তেমন কিছু খুব একটা যে কঠিন আছে সেটা না। ঠিক আছে, দেখি তো পারো নাকি, কয়েকটা জিজ্ঞেস করি আমি। সেটা হচ্ছে ঘুম যোগ অন্ত, এগুলো তো মনে থাকবে। দীর্ঘ যোগ ইমান, যেমন নীল যোগ ইমন, নীলিমা। দীর্ঘ যোগ ইমন, দ্রাঘিমা। ঠিক আছে, কয়েকটা একটু লিখে দেই তাহলে। তো আছে আমার কাছে স্মৃতি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। শ্রী যোগ ইক্তি, সৃষ্টি। স্মৃতিটা কিন্তু কৃত, হ্যাঁ এটা একটু এই জন্য লিখে দিলাম, এটা ভুল হয়। সৃষ্টি, শ্রীজ যোগ তি। ঠিক আছে, তারপরে হচ্ছে স্মরণীয়, শ্রী যোগ অনীয়, যোগ অনীয়। ওকে, নেতা, এটা একটু ভুল হতে পারে, নেতা। হ্যাঁ, নেতা হচ্ছে নি যোগ ত্রিজ। ঠিক আছে, এবং নেতাটা কিন্তু কৃত, হ্যাঁ? নেতৃত্ব বুঝাইছে, নেতৃত্ব দান, নিযোগ ত্রিচ। এগুলো একটু মানে প্যাচ লাগানোর আর কি, এগুলো একটু দেখবা। সব যে পারতে হবে তা না, মূলত এখন আসে যাতে দেখলে বুঝতে পারো যে এটা আসলে নাম প্রকৃতি না প্রাতিপদিক। আর প্রতিবার হচ্ছে এখান থেকে প্রকৃতি প্রত্যয় থেকে একটা, এই কোশ্চেন গুলো ওখানে যেগুলো আছে যে নাম প্রকৃতির আরেকটা নাম হচ্ছে প্রাতিপদিক, ক্রিয়ামূলের একটা নাম হচ্ছে ধাতু, এই টাইপের একটা কোশ্চেন আসে যে তুমি বেসিকটা জানো নাকি। আর তারপরেই ভিতর থেকে না পারলে সমস্যা নেই। যেমন আমার আবার শ্রদ্ধা আসছিল, আমার নিজেরই শ্রদ্ধা ভুল হয়েছিল 38 বিসিএস এ, কিন্তু আমি শ্রদ্ধা পারি নাই। বুঝতে পারছো? তাহলে এবার একটু পদ দেখি, হ্যাঁ পদ দেখি, পদ দেখি তারপরে হচ্ছে আমরা পদ দেখে চলে যাব। পদ কিছুই না বললাম, বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে হচ্ছে পদ বলে। পদ হচ্ছে দুই প্রকার, হ্যাঁ? একটা হচ্ছে সব্য, একটা অব্যয়। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে অব্যয় পদগুলো পড়ি, এখান থেকে পরীক্ষায় খুব আসে। অব্যয় পদ যেগুলো আছে এখান থেকে কিন্তু পরীক্ষায় ভালো কোশ্চেন আসে। যে অব্যয় পদগুলো আসলে কি, যেগুলো হচ্ছে সর্বদা অপরিবর্তনীয় থেকে বাক্যের শোভা বর্ধন করে বা সংযোগ বা বিয়োগ ঘটে, এগুলোকে বাংলা মানে অব্যয় পদ বলে। ঠিক আছে, অব্যয় পদের প্রকারভেদটা খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথমে হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। হ্যাঁ, এক নম্বরে সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয়ের মধ্যে একটা আছে সংযোজক অব্যয়। সংযোজক মানে কি, যেগুলো সংযোগ ঘটাবে, যেমন ও, এবং, আর। এইটা ভুল করে অনেকে, অধিকন্তু। হ্যাঁ, এটাও কিন্তু সংযোগ ঘটায়, অধিকন্তু, এটা কিন্তু সংযোগ ঘটায়। তাই এটা হচ্ছে সংযোজক অব্যয়, সমুচ্চয়ের মধ্যে সংযোজক ঘটায়। ঠিক আছে, সমুচ্চয়ের ভিতরে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে বিয়োজক অব্যয়, যেটা হচ্ছে সংকোচন ঘটায়। বিয়োজক মানে সংকোচক না, ঠিক মানে হচ্ছে বিয়োজক, মানে বাক্যের অর্থের বিয়োজন ঘটায়। যেমন ইরফান যাবে অথবা আমি যাব, মনে করেন আমি পড়াবো অথবা মেহবুব ভাই পড়াবে, তাহলে সংকোচন সরি বিয়োজন হইলো না, একটা বাদ গেল। নয় অভ্র ভাই পড়াবে, নইলে হচ্ছে কি মেহবুব ভাই পড়াবে। তাহলে এখানে কি, কিংবা, তাই না, নতুবা, অথবা, বা, বিয়োজক। আর একটা আছে হচ্ছে সংকোচন অব্যয়। সংকোচক বাক্যের অর্থের সংকোচন ঘটায়। ঠিক আছে, তিনি বিদ্বান কিন্তু ক্যারেক্টারলেস। হ্যাঁ, তার মানে কিন্তু, ঠিক আছে, তার মানে একটু মানে কি বললো, ওয়েটটা কমাই দিল। ঠিক আছে, তিনি অনেক বড় ক্যাডার অফিসার, অথচ
ব্যবহার খারাপ করে। ঠিক আছে, তোমাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত না, বরং কোয়াকদের কাছ থেকে যাওয়া উচিত, তাই না? ওরকম। তাহলে বরং কি অর্থটা সংকোচন করে দিছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সমুচ্চয় অব্যয়। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে। কিন্তু হচ্ছে সংকোচক, আর অধিকন্তটা হচ্ছে সংযোজক। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসেই। হ্যাঁ, কোনটা সংযোজক, সংকোচক, সংযোজক, বিয়োজক, সংকোচক। আর একটা আছে হচ্ছে অনুগামী সমুচ্চয় অব্যয়, ওটা আমি পড়বো না। তাহলে অব্যয়ের একটা গেল সমুচ্চয়, তাই না? এরপরে 2 নম্বরে হচ্ছে এক ধরনের অব্যয় আছে, এটার নাম হচ্ছে অনন্যই অব্যয়। এক সেকেন্ড, কি? এটা হচ্ছে কিন্তু তো ভাই আমরা সংযোগও দিতে পারি, লোকটি দরিদ্র কিন্তু সৎ, এটা তো সংযোগ করতে পারে। না, কেন? দরিদ্র কিন্তু সংযোগ সতের ভিতরে কি? হ্যাঁ, তুমি তার থেকে, লোকটি কিশোর সৎ বাবা কিন্তু অনেক দরিদ্র, হ্যাঁ, এটা সংকোচক হয়ে যায় না? ঠিক আছে, সংযোজক, আচ্ছা সংকোচক আমরা কিশোর করে দেবো। সংকোচক হচ্ছে কিন্তু হবে, যে যেটাই হোক অর্থটা সংকোচন করে দিচ্ছে। ওকে, ঠিক। ঠিক আছে, ইলাস্টিসিটি করে দিচ্ছে। ইলাস্টিসিটি কিন্তু দুইটা হয়, ভিতর দিকে সংকোচনও করতে পারে, আবার কিন্তু নেগেটিভ সংকোচনও হতে পারে। নেগেটিভ সংকোচন পড়ছেন না, মানে বাড়ায়া টানছেন না, স্প্রিং কিন্তু টানাও যায়। তাহলে লোকটি দরিদ্র কিন্তু সৎ। হ্যাঁ, ঠিক আছে, ওকে, এভাবে মনে রাখবেন। অনন্যই, হ্যাঁ, অনন্যই হচ্ছে গিয়ে ওই যে উচ্ছ্বাস প্রকাশ প্রকাশ, হাবিজাবি, মরি মরি, আহ উ, ওগুলো। ঠিক আছে, এগুলোকে অনন্যই অব্যয়। ঠিক আছে, উ, আহ, এগুলা, ছি ছি, তুমি এত খারাপ, কি আপদ, কি লোকটা পিছু ছাড়ে না, হ্যাঁ, ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে, ওগো আজ তোরা, হ্যাঁ? আর একটা আছে, সেটা হচ্ছে আমি আজ আলবৎ যাব, হ্যাঁ, নিশ্চয়ই পারবো। ঠিক আছে, এগুলা অন্যান্য পদের সাথে সম্পর্ক না রেখেই যারা এগুলো করে আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে অনন্য। ওকে, এবার হচ্ছে অনুকার অব্যয়। অনুকার অব্যয় হচ্ছে গিয়া বিভিন্ন, মানে হচ্ছে কি বলবো, উম, ধন্যাত্মক অব্যয়, এটার একটা নাম, মানে অনুকরণে। যেমন ফোড়া টন টন করে, মাছি ভন ভন করে, হ্যাঁ, কন কন, শন শন, টন টন। ঠিক আছে, ভন ভন, এগুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে অনুকার অব্যয়। 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এটার নাম হচ্ছে অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়। অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, এটার উদাহরণ খুব বেশি নাই অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়ের মধ্যে। এটা হচ্ছে বিভক্তি, যেমন হইতে, চেয়ে, হুম, দ্বারা, দিয়ে, এগুলো হচ্ছে অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, এগুলো কি অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, এই জিনিসগুলো যেন মনে থাকে। এবারে হচ্ছে একটু ক্রিয়াটা পড়াই। ক্রিয়া, হ্যাঁ, ক্রিয়া থেকে নর্মালি জানো যে কিছু কিছু ক্রিয়া আছে সকর্মক ক্রিয়া, যেগুলোর কর্ম আছে। যেমন আমি বই পড়ি, আলামিন কি পড়তেছে? বই পড়তেছে। আবার যদি আমি পড়ি, এটাও কিন্তু ক্রিয়া, কিন্তু এটা অকর্মক ক্রিয়া। কি পড়ো বলো নাই, কিন্তু ক্রিয়া কিন্তু আছে। ঠিক আছে, হুম, ওটা হচ্ছে সকর্মক, অকর্মক। আবার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে নাকি, ক্রিয়ার ভাবটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে নাকি, এগুলোর ভিতর থেকে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া বলা যায়। যেমন আমি ভাত খাই, অথবা আমি বই পড়ি, অথবা আমি পড়ি, তোমার মনের ভাব কিন্তু সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। বাক্যের অর্থ সম্পূর্ণ, ক্রিয়ার অর্থ সম্পূর্ণ প্রকাশ পায়, ওটা হচ্ছে সমাপিকা। যেমন আমি ভাত খাই, আমি খাই, দুইটাই কিন্তু সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া আবার 2 প্রকার, একটা সকর্মক, একটা অকর্মক।
তাই না? সকর্মকটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমি খাই, আমি ভাত খাই, আর আমি খাই কি, অকর্মক ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া কি, যেটাতে হচ্ছে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না। যেমন তুমি খেলে, আমি খাবো। তুমি খেলে প্রকাশ হচ্ছে, বাক্য শেষ হচ্ছে, এর ভিতরে এরপরে কিন্তু আমি খাবো বা অন্য কিছু লাগবে। ঠিক আছে, তুমি যাইলে আমি যাব, তাই না? তাহলে অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায় না। যেমন তোমার চিঠি পেয়ে আমি ব্যাকুল হয়ে গিয়েছি। তোমার চিঠি পেয়ে, পেয়ে বললা, কোনো অর্থ প্রকাশ পাইলো, ওটাকে কিন্তু আলটিমেটলি সমাপিকা ক্রিয়া যুক্ত করতে হয়েছে, আমি ব্যাকুল হয়ে গেছি, তাই না? তাহলে এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যেগুলো হচ্ছে সম্পূর্ণ শেষ হয় না, মনে রাখার উপায়। ঠিক আছে, অসমাপিকা কি গেল, সমাপিকা গেল। এখন আসেন, উম এতটুক। কিছু কিছু স্পেশাল ক্রিয়া আছে যেগুলো পরীক্ষায় কোশ্চেন আসে, হ্যাঁ, স্পেশাল ক্রিয়া। যেমন প্রযোজক বা নিযন্ত ক্রিয়া। ঠিক আছে, নিযন্ত বানানটা কিন্তু পরীক্ষায় আসে, মূর্ধন্য ন, নিযন্ত ক্রিয়া। কারো প্রযোজনায় যেটা চালু হয় এটা। যেমন হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, চাঁদটা দেখতেছে কিন্তু শিশু, কিন্তু কারো প্রযোজনায় হচ্ছে। হুম, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, বেতটা খাচ্ছে কে, শিক্ষক, ছাত্র, শিক্ষক এই কাহিনী করতেছে, তাই না? এর ভিতর যে প্রযোজনা করে সে হচ্ছে প্রযোজক কর্তা, আর যার জন্য প্রযোজ্য হয় সে প্রযোজ্য কর্তা। তাহলে শিশুকে, ছাত্রকে, এগুলো কি প্রযোজ্য, ওর জন্য প্রযোজ্য। শিশু চাঁদ দেখতেছে, ওর জন্য প্রযোজ্য। আর প্রযোজনা কে করতেছেন, ডিরেক্টর কে এখানে, মা, তাই না? প্রডিউসার কে, মা বা শিক্ষক, এরা হচ্ছে প্রযোজক কর্তা। ঠিক আছে, এরা হচ্ছে প্রযোজক কর্তা, পরীক্ষা কিন্তু আসে প্রযোজক। আর যার জন্য প্রযোজ্য সে হচ্ছে প্রযোজ্য কর্তা। বোঝার ট্রাই করেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। না বুঝলে কিন্তু খালি মুখস্থ করলে, কারণ নতুন একটা উদাহরণ আসলে আপনি তো তখন বুঝতে হবে না, বুঝছেন? তখন কিন্তু আউলায় গেলে হবে না। দাঁড়ান। আচ্ছা, আপনাদের কয়েকটা ভাইভা কোশ্চেন জিজ্ঞেস করি, হ্যাঁ? ঠিক আছে, বিসিএস এর একটু জাস্ট মজা করার জন্য কয়েকটা ভাইভা কোশ্চেন। আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি, এটার ইংরেজি কি হবে? বলেন, যে কোনো একজন বলেন, মাইক অন করে বলেন। আমি আমার I'm বাচ্চাকে feeding my খাওয়াচ্ছি। baby. I'm feeding my child. ভেরি গুড। প্রাইমারি স্কুল ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা আমি করছিলাম একজনকে, ভাইবা বোর্ডে ছিলাম। হ্যাঁ, তো উনি বলছিল আই এম ইটিং মাই চাইল্ড। যাই হোক, হঠাৎ এমন না যে সে কিন্তু খারাপ স্টুডেন্ট, মানে হচ্ছে কি ওই সময় প্রেশারটা বেশি থাকে। তো এই জিনিসগুলো চিন্তা করবেন। আসেন, এটা গেলাম। এখন হচ্ছে আরো কিছু ক্রিয়া হচ্ছে আমরা পড়বো। যেমন হচ্ছে আহ যৌগিক ক্রিয়া, তাই না? একটা সমাপিকা একটা অসমাপিকা ক্রিয়া যদি একটা করলে, যেমন এক ঘটনাটি শুনে রাখো, যৌগিক ক্রিয়া। দেখো তো, একটা সমাপিকা, ঘটনাটি শুনে রাখো, শুনে একটা অসমাপিকা, রাখোটা কি, সমাপিকা। ঠিক আছে, এবার এসো, এটা গেল মানে হচ্ছে কি গেল, যৌগিক ক্রিয়া। ঠিক আছে, এবারে হচ্ছে মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া হচ্ছে যদি একটা প্রকৃতি প্রত্যয় সাধিত একটা শব্দ এবং আর
একটা সমাপিকা ক্রিয়া যুক্ত হয়। যেমন আমরা তাজমহল দর্শন করলাম। দেখো তো এটা কি? সমাপিকা। আর দর্শন কি? প্রকৃতি প্রত্যয় সাধিত একটা শব্দ। ঠিক আছে, এটা কি তাহলে? মিশ্র শব্দ। ঠিক আছে, বলো তো, তোমাকে দেখে প্রীত হলাম, এটা কি হবে? যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া? তোমাকে দেখে প্রীত হলাম। মিশ্র। ভেরি গুড, মিশ্র। তাই না? কারণ প্রীত, এটা তো বোঝাই যাচ্ছে যে একটা প্রকৃতি প্রত্যয় সাধিত, তাই না? ঘটনাটা শুনে রাখো, শুনে কি একটা অসমাপিকা ক্রিয়া, মানে অসমাপিকা ক্রিয়া ছাড়া যদি একটা শব্দ থাকে তারপর যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে, সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। ঠিক আছে, এবার হচ্ছে কিছু সমধাতুজ কর্ম। একই ধাতুর কিছু কর্ম আছে। যেমন এক এমন সুখের মরণ কে মরতে পারে। মরণ কে মরতে পারে, দেখেন দুইটাই সেম, মরণ কে মরতে মরতে পারে, এমন সুখের মরণ, হ্যাঁ, কে মরতে পারে। খুব আরামের ঘুম ঘুমিয়েছে। ঘুম আবার ঘুমিয়েছে। ঠিক আছে, তাহলে দুইটাই কিন্তু সেম। কিন্তু এখানে প্রীত হলামে কিন্তু দুইটা সেম না, প্রীত একটা হলাম একটা। ঠিক আছে, বা দর্শন করলাম আলাদা, মিশ্র। তাই না? এটা কোন ভাইয়া শব্দ। তোমাকে দেখে প্রীত হলাম, এটা একটু বোঝায় দেন। এখানে দেখে প্রীত হলাম তিনটা কি আলাদা ইয়ে না, মানে তিনটা কোনটা কি আরেকটু ক্লিয়ার করে একটু বললে ভালো হয়। তোমাকে দেখে প্রীত হলাম, তো প্রীত হলাম কি, এটা কি মিশ্র ক্রিয়া হবে না? কারণ প্রীত দেখো একটা প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ, আর হলাম একটা সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, আর যদি বলতো যে তাহলে দেখেটা কি? দেখেটা, এখানে কিছু হবে না, শুধু প্রীত হলাম। হ্যাঁ, তোমাকে দেখে প্রীত হলাম, প্রীত হলামটাই হচ্ছে এখানে মিশ্র ক্রিয়া। ঠিক আছে, আর যদি দেখে প্রীত হলামের নিচে দাগ থাকে, তাহলে এটা কি ক্রিয়া? এটা হচ্ছে যৌগিক ক্রিয়া ও মিশ্র ক্রিয়া। ঠিক আছে, প্রীত হলামটা কি? মিশ্র ক্রিয়া। আর যদি প্রীতর নিচে দাগ থাকে তাহলে কি? এটা যৌগিক ক্রিয়া ও মিশ্র ক্রিয়া। আর যৌগিক ক্রিয়াও এখানে আছে, মিশ্র ক্রিয়াও আছে। ঠিক আছে, মনে থেকে যান। প্রীত হলামটা আসবে না, এটা জাস্ট বললাম আর কি। ঠিক আছে, এইগুলাই। তাজমহল দর্শন করলাম, আর এগুলো তো পারবা। মূলত আসে সমধাতুজ কর্ম। এমন মরণ কে মরেছে, আর কত খেলা খেলবে, হ্যাঁ, আর কত পড়া পড়বে। ঠিক আছে, এগুলো সমধাতুজ কর্ম। ঠিক আছে, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, এটা কি বললাম? প্রযোজক বা নিযন্ত ক্রিয়া, তাই না? ঠিক আছে, এগুলোর জন্য মনে থাকে। আসলে এখানে একটু উদাহরণে একটা ভুল আছে, শিক্ষক ছাত্রকে আমি পড়াচ্ছেনই বলছিলাম, পরবর্তীতে বেতাচ্ছেন বলছি আপনাদের জাস্ট মজা দেওয়ার জন্য। কিন্তু বেতাচ্ছেন থেকে আলাদা আর একটা উদাহরণ আছে। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এটা হচ্ছে প্রযোজক বা নিযন্ত ক্রিয়া, তাই না? নর্মালি আমরা দেখি এটা, কিন্তু এই উদাহরণটা প্রযোজ্য বা নিযন্ত ক্রিয়াতে আসে। আর একটা আছে হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। হ্যাঁ? নাম ধাতু কাকে বলা হয়? ধাতু তো সাধারণত ক্রিয়ামূল, তাই না? অনেক সময়, হ্যাঁ, আহ বিশেষ্যর সাথে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়। যেমন বেদ যোগ কা, বেতানো। দেখেন তো, আমরা এতক্ষণ যে প্রকৃতি প্রত্যয় পড়ছি, কোথাও কিন্তু পড়ি নাই যে ক্রিয়ামূল আর কৃৎ প্রত্যয় ছিল। কোথাও পড়ছি যে বিশেষ্য জাতীয় একটা জিনিসের সাথে আহ কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে একটা ধাতু, একটা মানে হচ্ছে ক্রিয়া সৃষ্টি হয়েছে। এরকম কিছু কিছু আছে, যেমন বেতান, বাঁকানো, বাঘ জোকানো। বাঘ কি? বাঘ তো কি, একটা রাস্তার বাঘ, এটা তো আর কোনো বিশেষ ওই না, ক্রিয়া না।
তাহলে এরকম কিছু কিছু ধাতু আছে যেটা আলটিমেটলি ক্রিয়া কিন্তু আসে বিশেষ্য থেকে, যেমন বেতানো আর বাঁকানো, এই দুইটাকে বলা হয় হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসে। তাহলে শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, হ্যাঁ, নাম ধাতুর ক্রিয়া। এটা কিন্তু একদিক থেকে নিজন্ত ক্রিয়াও হয়, কিন্তু ছাত্র কিন্তু, তোমাকে এমফেসিস দিতে হবে এখানে, কিন্তু নিজন্ত ক্রিয়ার থেকে বেতাচ্ছেনে কিন্তু আরোই ইম্পর্টেন্ট, আরো এমফেসিস দিতে হবে। সেই জন্য বইয়ের উদাহরণে শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন দেয়া আছে হচ্ছে নাম ধাতুর ক্রিয়াতে, কারণ বেতাচ্ছেন এটা স্পেশাল, তাই না? বেত। আবার কে, কঞ্চিটি বাঁকিয়ে ধরো, কঞ্চিটি বাঁকিয়ে ধরো, বাঁকিয়ে, বাক, এটা কি? এটাও নাম ধাতুর ক্রিয়া। বাক প্লাস আনো, বুঝতে পারছো? তাহলে নিজন্ত ধাতু শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন দিলে দিবে নিজন্ত ধাতু, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন দিলে এটা কিন্তু নাম ধাতুর ক্রিয়া দিতে হবে। পড়াচ্ছেন কি নাম ধাতু না? এটা তো একদম ক্রিয়া থেকেই আসছে, বেত যোগ আচ্ছেন, হ্যাঁ। তাই এই নাম ধাতুর ক্রিয়া মাত্র দুইটা উদাহরণ আছে, একটা হচ্ছে বেতানো আর একটা হচ্ছে বাঁকানো। ঠিক আছে, পদ থেকে এতটুকুই। বিশেষ্য বিশেষণ ভুয়া ওগুলা পড়াবো না, ওগুলো এমনিও পারবা অমনিও পারবা। ঠিক আছে। হুম। একটু বিশেষণ লাগবে, বিশেষণে কিছু জিনিস আছে যেমন অতিশায়ন। যেমন ওগুলো তেমন কিছু না, অতিশায়ন কিছু না যে শ্রেষ্ঠতম ঠম, দুইয়ের মধ্যে যদি অতিশায়ন হয় তাহলে হইতে চাইতে থেকে, বহুর মধ্যে হলে কি সবচেয়ে, সব থেকে, সর্বাপেক্ষা, তাই না? দুইটা বস্তুর মধ্যে যদি জোর দিতে হয় তাহলে চাইতে অনেক সুন্দর। ঠিক আছে, এগুলো করতে পারবে। আর সন্ধি ষষ্ঠী বিভক্তি যুক্ত মাত্র একটা আছে, এ মাটি সোনার বাড়া, ওটা হচ্ছে সোনার, র এর, এগুলো কি ষষ্ঠী বিভক্তি, সোনার বাড়া ওটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি যুক্ত অতিশায়ন। আর তৎসম শব্দের কিছু অতিশায়ন আছে, যেমন কি দুইয়ের মধ্যে হলে হচ্ছে কি গুরুতর, গুরুতর, গুরুতম, এরকম দীর্ঘতর, হ্যাঁ? আর বহু মধ্যে হলে তম, বহুর মধ্যে হলে কি হবে দীর্ঘতম, মহত্তম। আর দুইয়ের মধ্যে হলে তর, গুরুতর, দীর্ঘতর, ঠিক আছে, অধিকতর, এগুলো হচ্ছে দুইয়ের মধ্যে ওগুলো। অথবা হচ্ছে যদি সব থেকে শ্রেষ্ঠ বোঝায় আমরা ইষ্ঠ বলি, যেমন লঘিষ্ঠ, কনিষ্ঠ। ঠিক আছে। দুইয়ের তুলনায় হচ্ছে লঘিয়ান, কনিয়ান, জায়ান, শ্রেয়ান, মানে এরকম পড়া হয়। কিন্তু বহুর তুলনায় বাংলায় কিন্তু সাধারণত এই লঘিয়ান কনিয়ান এগুলো নেই। বহুর তুলনায় আমরা সাধারণত লঘিষ্ঠ, কনিষ্ঠ এগুলো ইউজ করি, বুঝছো? তৎসম শব্দের অতিশায়ন, ওগুলো দেখলেই বুঝবা অতিশায়নটা একটু লাগবে। আমি এখন জিজ্ঞেস করবো, এতক্ষণ যা পড়াইছি, আসো শব্দ দিব, হ্যাঁ, দেখি পারো নাকি। সেটা হচ্ছে নীল যোগ ইমন, নীলিমা, এটা কি, কোন ধরনের শব্দ? তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ না কৃত প্রত্যয় সাধিত শব্দ? তাড়াতাড়ি। নীল যোগ ইমন, নীলিমা, তদ্ধিত প্রত্যয় সাধিত না এই মেজাজ? ওকে, এটা কি তদ্ধিত প্রত্যয় সাধিত। ভেরি 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 গুড। ঠিক আছে। ঠিক আছে, এই তো আপনাদের পারেন। ওকে, এবারে দেখি। মা ছাত্রকে পড়াচ্ছেন, সরি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে এটা কোন ধরনের ক্রিয়ার উদাহরণ? সমধাতুজ ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া, নিজন্ত ক্রিয়া, না হচ্ছে যৌগিক ক্রিয়া? ভেরি গুড, ভেরি গুড, নিজন্ত বা প্রযোগ। এই তো আপনারা পেরে গেছেন, এমনিই পারবেন অমনিও পারবেন। ওকে, এ মাটি সোনার বাড়া, সোনার, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কোন ধরনের ই বুঝাইছে, অতিশায়ন বুঝাইছে? দুইয়ের মধ্যে, বহুর মধ্যে, ষষ্ঠী বিভক্তি যুক্ত,
সংস্কৃত শব্দের ক্ষেত্রে। এই কয়টাই আছেই মাত্র, এই কয়টা উদাহরণ অতিশয়ন। তাড়াতাড়ি। ভেরি গুড, ষষ্ঠীর ক্ষেত্রে, তাই না? দুইয়ের মধ্যে আমরা যখন ইউজ করি তখন আমরা কি ইউজ করি? তম না তর? তর। ওকে, ঠিক আছে। এই তো, এবারে বলেন, সেটা হচ্ছে কঞ্চিটি বাঁকানো হচ্ছে, এখানে বাঁকানোটা কি? নিযন্ত ক্রিয়া, সমধাতুজ ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া, না হচ্ছে যৌগিক ক্রিয়া? ভেরি গুড, নাম ধাতু। এটা পারলে অনেকের থেকে এগিয়ে থাকবেন। ঠিক আছে, ওকে। কনকন, শনশন, ভনভন, টনটন এগুলো কোন ধরনের অব্যয়? সমুচ্চয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়, অনুসর্গ অব্যয়, ধন্যাত্মক বা অনুকার অব্যয়? ভেরি গুড তাসনিমা, তাই না? ওকে, এখন বলেন, হইতে, থেকে, চাইতে, হ্যাঁ, এগুলো কোন ধরনের অব্যয়? পদান্বয়ী অব্যয়, ধন্যাত্মক অব্যয়, অনুসর্গ অব্যয়, ক ও গ উভয়ই। পদান্বয়ী অব্যয়, ধন্যাত্মক অব্যয়, অনুসর্গ অব্যয়, ক ও গ উভয়ই। এই, পদান্বয়ী আর অনুসর্গ অব্যয় সেম না? তাহলে কি ক ও গ উভয়ই? মনে থাকে যেন। অপশন চারটা পড়ে নিয়েন। পদান্বয়ী অব্যয়ের আরেকটা নাম হচ্ছে অনুসর্গ। বলেন অধিকন্তু, এটা কোন ধরনের অব্যয়? পদান্বয়ী অব্যয়, ধনাত্মক অব্যয়, অনুকার অব্যয়, না সমুচ্চয়ী অব্যয়? ভেরি গুড, সমুচ্চয়ী। সমুচ্চয়ের ভিতর কোনটা? সংযোজক, বিয়োজক, সংকোচক? ভেরি গুড, সংযোজক। এই তো, পারেন তো, সব পারেন, হ্যাঁ। কিন্তু, অথচ, বরং এগুলো কোন ধরনের অব্যয়? সংযোজক, বিয়োজক? ভেরি গুড, সংকোচক। এবারে বলেন বিয়োজক অব্যয়ের উদাহরণগুলো পড়েন। পড়তে হবে। বিয়োজক অব্যয়ের উদাহরণগুলো বলেন, আমি বলবো না। ভাইয়া, এখানে কিন্তুটা সংকোচ এবং বিয়োজক দুইটাতে দেওয়া হয়েছে, এটা কি সেন্টেন্স অনুযায়ী আমরা আলাদা করে বলবো নাকি? কিন্তুটা কি সংকোচকারী? কিন্তুটা আপনারা সাধারণত সংকোচকেই চিন্তা করবেন, ঠিক আছে? হ্যাঁ, কিন্তুটা মূলত সংকোচকেই চিন্তা করবেন, মনে থাকে যেন। ঠিক আছে, সেন্টেন্স দেখে বলতে পারেন, কিন্তু উদাহরণে সাধারণত আসে। কিন্তু যদি থাকে, সবসময় সংকোচক প্রেফার করবেন, কারণ সংকোচকও আসবে, আপনাদের তো ওইভাবে আসবে না। হ্যাঁ, চারটা অপশনে আসবে, কিন্তু সবসময় সংকোচকে প্রেফার করবেন। হয়তো নতুবা, বা, অথবা। গুড, এই তো পারেন, সবই পারেন, হ্যাঁ। বাক্যের ভাষার মূল উপকরণ কি? কিংবা, মানে লাস্টে সব বা আছে, কিংবা, নতুবা, অথবা, বা। ভাষার মূল উপকরণ কি? বাক্য। আরেকটা কোশ্চেন, যৌগিক বাক্যের উদাহরণের মধ্যে একটা মানে কয়েকটা সেন্টেন্সে ছিল তথাপি অব্যয়টা, এটা কি ধরনের অব্যয় তথাপিটা? তথাপি, তথাপি জি। সংযোজক অব্যয়। ঠিক আছে, তথাপি হচ্ছে একটা সংযোজক অব্যয়। দাঁড়ান, লিখে দিই। কারণ তথাপিটা সম্ভবত সংযোজক অব্যয়।
ও এবং আর অধিকন্তু, আরটা আছে সুতরাং, হুম, তাই, তথাপি আসলে কি অব্যয়, আমি আমাদের এখানে লেখা নেই বা কোথাও পাইতেছি না, এটা আসবে না। ঠিক আছে, ঠিক বিয়োজক আছে ভাই। কিংবা নতুবা অথবা বা। আর কিন্তু কিন্তু সংকোচক, হ্যাঁ আমি কিন্তু কোথাও আমার বইতেও পাইনি যে সংকোচক হচ্ছে বিয়োজক কিন্তু। আপনারা কোথায় পাইছেন আই ডোন্ট নো, বাট কিন্তু সংকোচক এই কয়টা পড়বেন। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা, পড়ালেখা করতে থাকেন। টাটা।